প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ, মার্ক্সীয় দর্শন। অনার্স চতুর্থ বর্ষ, বিষয় কোড 1703। মার্ক্সবাদ। ঐতিহাসিক বস্তুবাদ আলোচনা পূর্বে আমরা একটু মার্ক্সবাদ নিয়ে কথা বলি। দর্শনের ইতিহাসে যে সকল মতবাদ মানব সমাজে ব্যাপকভাবে প্রভাব ফেলতে পেরেছে তার মধ্যে মার্ক্সবাদ অন্যতম। এই মতবাদের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এই যে এটা দর্শনের পেশাদার লোকের গণ্ডি পেরিয়ে একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এবং তাদের মানুষলোককে বেশ আলোড়িত করে তুলতে সক্ষম হয়েছে। এখন কথা হলো মার্ক্সবাদ কী? মার্ক্সবাদ শব্দটির সাথে পৃথিবীর অধিকাংশ মানুষই পরিচিত, কিন্তু অনেকেই একে একেবারে ব্যুৎপত্তিগত অর্থে বিবেচনা করে থাকেন। অর্থাৎ মার্ক্সবাদ বলতে একান্তভাবে কার্ল মার্ক্সের দর্শনকেই বুঝে থাকেন। কিন্তু মার্ক্সবাদকে একটি পরিপূর্ণ দার্শনিক মতবাদ হিসেবে দেখলে এই অর্থ গ্রহণ করা যায় না। তাই দর্শনে মার্ক্সবাদ বলতে শুধু মার্ক্সের দর্শনকেই বোঝানো হয় না। এই কথা সত্য যে মার্ক্সবাদী বিশ্ব দর্শন প্রতিষ্ঠার কেন্দ্রে ছিলেন কার্ল মার্ক্স, কিন্তু তার একান্ত সহযোগী ছিলেন ফ্রেডরিক এঙ্গেলস। তিনি মার্ক্সের প্রায় সকল তত্ত্বের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। তাই তত্ত্ব হিসেবে এই মতবাদ মার্ক্স এঙ্গেলসের মতবাদকেই নির্দেশ করেন। ঐতিহাসিক বস্তুবাদ। বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে এবং দান্দিক পদ্ধতি ব্যবহার করে মার্ক্সবাদ সব কিছুকে ব্যাখ্যা করতে চেয়েছে। অর্থাৎ সকল মার্ক্সীয় তত্ত্বের মূলে রয়েছে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং দান্দিক পদ্ধতির অনুশীলন। সমাজ তথা সামাজিক ইতিহাসের ক্ষেত্রেও মার্ক্সবাদ দান্দিক পদ্ধতি অনুসরণ করে সমাজের গতি প্রকৃতি অনুসন্ধান করে ইতিহাসের এক বস্তুবাদী ব্যাখ্যা তুলে ধরেছে। আর এই তত্ত্বই ঐতিহাসিক বস্তুবাদ বলে খ্যাত। মার্ক্সবাদ দেখাতে চেষ্টা করে যে সমাজ পরিবর্তনশীল এবং গতিশীল। সমাজ এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হচ্ছে, আর এই পরিবর্তনের মূল কারণ হচ্ছে বস্তুগত কারণ। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এই বস্তুগত কারণ হচ্ছে মূলত অর্থনৈতিক কারণ। অর্থ উপার্জন এবং তার ব্যবহারের দ্বারা সমাজের মধ্যেই শ্রেণীর উদ্ভব হয়, আর এই শ্রেণীসমূহের মধ্যকার দ্বন্দ্বের কারণেই সমাজ বিবর্তিত হয়। হেগেলের মতবাদ পর্যালোচনা করে মার্ক্সবাদ দেখাতে চেষ্টা করে যে সমাজের গতি এবং পরিবর্তনের ধারণা হেগেল সঠিকভাবেই উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি ঠিকই বলেছিলেন যে সমাজ পরিবর্তনশীল। এই পরিবর্তনের সঠিক প্রকৃতি এবং শর্তকে তিনি চিহ্নিত করতে ব্যর্থ হয়েছেন। সমাজের পরিবর্তনকে তিনি চিহ্নিত করতে চেয়েছেন সমাজ বহির্ভূত এক পরম সত্তার লীলাখেলা হিসেবে। সকল জাগতিক পরিবর্তন হলো পরম সত্তার নিয়ন্ত্রণে। ইতিহাস মানেই পরম সত্তার কার্যকলাপের ইতিহাস। মার্ক্সবাদ এই ভাববাদী ব্যাখ্যা থেকে ইতিহাসকে মুক্ত করতে চেয়েছে। মার্ক্সবাদ হেগেলের পরিবর্তনের ধারণা গ্রহণ করে নিয়ে পরিবর্তন প্রকৃতি এবং সত্য সম্পর্কে একটি নতুন ব্যাখ্যা দিয়েছে। এই নতুন ব্যাখ্যাই হলো বস্তুবাদী ব্যাখ্যা। মার্ক্সবাদ স্পষ্টভাবে ঘোষণা করে যে ইতিহাস কোনো পরম সত্তার ইতিহাস নয়। মানব সমাজের পরিবর্তন পরম সত্তার নয়, বরং তা হলো সামাজিক মানুষেরই কর্মকাণ্ডের ইতিহাস। আর এই কর্মকাণ্ডের মূলেই পরম সত্তা নয়, বরং মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের দ্বারাই উদ্ভূত শ্রেণী সংগ্রামের এক মূর্ত দান্দিক প্রক্রিয়ার কার্যকর। অর্থাৎ হেগেল মার্ক্স যেটা বোঝাতে চেয়েছেন যে এই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে পরম সত্য নয়, বরং মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের দ্বারাই উদ্ভূত হয় শ্রেণী। মার্ক্সবাদ শুধু
হেগেলের তত্ত্বের সমালোচনা করেছেন তা নয়, বরং তার চেয়েও অপেক্ষাকৃত কঠোর সমালোচনা করেছে তৎকালীন যুগের বস্তুবাদী দার্শনিকদের। মার্ক্সবাদ দেখাতে চেষ্টা করেছে যে ফয়েরবাখ সহ তৎকালীন যুগ পর্যন্ত বিভিন্ন বস্তুবাদী দার্শনিকগণ ইতিহাসে যে ব্যাখ্যা প্রণয়ন করেছে তা মূলত ভাববাদী ব্যাখ্যারই নামান্তর। প্রাকৃতিক ঘটনাবলী ব্যাখ্যার ক্ষেত্রে বাস্তবমুখী হওয়া সত্ত্বেও সামাজিক ঘটনাবলী তথা ইতিহাসের ব্যাখ্যায় ভাববাদী প্রভাব মুক্ত হতে না পারায় মার্ক্সবাদ সকল বস্তুবাদী দার্শনিকদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছে। এমনকি তৎকালীন বস্তুবাদীরা হেগেলের মতবাদেও যথার্থ দিকসমূহ সঠিকভাবে অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। তারা মনে করেন হেগেল শুধু সমাজের মানুষের উপর প্রাকৃতিক প্রভাবের দিকটি লক্ষ্য করেছেন, কিন্তু মানুষ প্রকৃতিকে প্রভাবিত করে থাকে তা বুঝতে সক্ষম হয়নি। যাই হোক, মার্ক্সবাদের মতে সমাজ গতিশীল। সমাজ সময়ের ব্যবধানে পরিবর্তনের মাধ্যমে বিকশিত হচ্ছে। এই বিকাশের মূলে রয়েছে অর্থনৈতিক কারণ। ধন উৎপাদনের প্রক্রিয়াকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিশেষ বিশেষ অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং এই অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমেই উদ্ভব হয় বিভিন্ন শ্রেণীর। এই শ্রেণীগুলি পরস্পর বিরোধী, আর এই পরস্পর বিরোধী শ্রেণীর মধ্যে যে দ্বন্দ্ব বিরাজ করে তার ফলেই সমাজ এক অবস্থা ভেঙে নতুন একটা অবস্থায় উন্নতি হয়। এভাবেই সামাজিক পরিবর্তন হয়ে থাকে। মার্ক্সবাদ এই মতবাদকে অভিজ্ঞতামূলক অনুসন্ধানের দ্বারা প্রমাণ করতে প্রয়াসী হন। তাই এই মতবাদ মানব সমাজের ইতিহাসে আগাগোড়া বিশ্লেষণ করে এর প্রমাণ দেখাতে চায়। মানব ইতিহাসের প্রাথমিক পর্যায় থেকে আধুনিক যুগ পর্যন্ত প্রতিটি স্তর পর্যবেক্ষণ করে মার্ক্সবাদ ইতিহাসকে প্রধানত 4টি ভাগে ভাগ করে এবং নতুন একটি পর্যায়ের ভবিষ্যৎবাণী করে। ইতিহাসকে তাই মোট 5টি ভাগে মার্ক্সীয় দর্শন ভাগ করে থাকে। যেমন আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা, দাস যুগের সমাজ ব্যবস্থা, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, আধুনিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এবং প্রতিষ্ঠিতব্য নতুন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা ইতিহাসের প্রাথমিক স্তরে পর্যালোচনা করে মার্ক্সবাদ দেখায় যে এই স্তরে সাম্যবাদী সমাজ ব্যবস্থা বিরাজমান ছিল। এই সাম্যবাদকে মার্ক্সবাদ আদিম সাম্যবাদ বলে উল্লেখ করে। ইতিহাসের এই প্রাথমিক স্তরে মানুষের কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না। মানুষ দল বেঁধে একত্রে বসবাস করত এবং প্রাকৃতিক বা প্রকৃতি প্রদত্ত সম্পদের ব্যবহার করে জীবন ধারণ করত। কোনো সম্পদের প্রতি তারা ব্যক্তিগত চূড়ান্ত অধিকার আরোপ করত না। তারা একসাথে বন্যপ্রাণী শিকার করত, ফলমূল সংগ্রহ করত এবং একত্রে মিলেমিশে তা খেয়ে তারা জীবন ধারণ করত। এমনকি বন্যপ্রাণীর আক্রমণ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি ক্ষেত্রেও তারা একত্রে প্রতিহত করত। এই সমাজ ব্যবস্থায় ছোট বড়, স্ত্রী পুরুষ সবাই জীবিকার সমান নিশ্চয়তাই ভোগ করত এবং সমান গুরুত্ব পেত। সমাজের মধ্যে কোনো বিকল্প শ্রেণী তখন ছিল না। তাই শ্রেণী সংগ্রামও ছিল না। এটা ছিল সম্পূর্ণ অর্থে একটি শ্রেণীহীন সমাজ ব্যবস্থা। তাই এই সমাজ ব্যবস্থা ছিল প্রকৃতপক্ষে একটি সাম্যবাদী সমাজ ব্যবস্থা। দাস যুগের সমাজ ব্যবস্থা। আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থায় মানুষের ব্যক্তিগত সম্পত্তির অধিকার ছিল না, তাই এই সমাজ ছিল সাম্যবাদী। কিন্তু আদিম সমাজের মধ্যে ক্রমশ কিছু পরিবর্তন সূচিত হতে থাকে, যে পরিবর্তনগুলো অর্থনৈতিক কারণেই সংঘটিত। মার্ক্সবাদ দেখায় যে
আদিম সমাজে মানুষ যখন কৃষিকাজ পশুপালন শুরু করে তখন থেকেই মানুষের বৈষম্য সৃষ্টি হতে থাকে। মানুষ প্রাকৃতিক সম্পদের ব্যবহার না করে সম্পদ সৃষ্টিতে যখন প্রয়াসী হয় তখন সে তার উৎপাদিত সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা এবং কর্তৃত্ব আরোপ করতে সচেষ্ট হয়। তাই সম্পদের অধিকার নিয়ে তখন সমাজে শ্রেণীর উদ্ভব ঘটে। যারা কৃষিকাজ পশুপালন বা শিকারে বেশি দক্ষ তারাই বেশি সম্পদশালী হতে থাকে, আর অন্যেরা অর্থনৈতিকভাবে দুর্বল হতে থাকে। এমনকি সমাজে নারীর উৎপাদন কার্যে কম পারদর্শিতা থাকায় তাদেরকে সমাজে অবমূল্যায়ন করতে থাকে। এছাড়া উৎপাদন কার্যে এবং শিকারের ক্ষেত্রে কিছু নতুন হাতিয়ার তৈরি হতে থাকে, যার ফলে কিছু সংখ্যক মানুষ অতি সহজেই অনেক সম্পদের মালিক হতে থাকে, আর বাকি বৃহত্তর এক শ্রেণী হতে থাকে নিঃস্ব। সমাজে অধিক সম্পত্তির মালিকেরা তাদের নিজেদের সম্পত্তি যখন অনেক বেশি হয়ে গেল তখন তারা নিজেরা আর কায়িক পরিশ্রম করতে চাইত না, তারা হয়ে উঠল কুলীন। এই অলস প্রকৃতির কুলীন সম্পদশালীরা তাদের সম্পদ বাড়ানো এবং রক্ষণাবেক্ষণের জন্য খেতে না পাওয়া মানুষদের ব্যবহার করতে লাগলো। তারাও তাদের পেটের দায়ে কায়িক শ্রমিক করত এবং সম্পদশালীদের সম্পদ বৃদ্ধির এবং রক্ষণাবেক্ষণ করত। এই সমাজ ব্যবস্থার নিকৃষ্টতম দিক হচ্ছে এই যে এই ব্যবস্থায় মানুষ পণ্যের মতো কেনা বেচা হতো। বিভিন্ন সম্পদশালীরা মানুষ কিনে নিত এবং তাদেরকে তাদের উৎপাদন কার্য এবং মনোরঞ্জন ইত্যাদি যে কোনো ক্ষেত্রে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করত। দাসদের জীবন মৃত্যু খাওয়া পড়া সব কিছু নির্ভর করত তাদের মালিক সম্পদশালী ব্যক্তিদের উপর। দাসদের কোনো ব্যক্তি স্বাধীনতা সেই সমাজ ব্যবস্থা স্বীকার করত না। ফলে প্রভু ও দাসের মধ্যে এক বিরাট বৈষম্য বিরাজ করত এবং এই বৈষম্যের ফলে তাদের মধ্যে শ্রেণীদ্বন্দ্ব ক্রমশ ঘনীভূত হতে থাকে। যাই হোক, এই পর্যায়ে পরিবার এবং রাষ্ট্র ব্যবস্থার উৎপত্তি ঘটে এবং এর মূল কারণ হলো সম্পদশালীদের নিরাপত্তা বিধান। সম্পদশালীরা তাদের স্বার্থ অনুযায়ী আইন কানুন নিয়ন্ত্রণ করত। সমাজতান্ত্রিক বা জায়গিরদারির সমাজ ব্যবস্থা। দাস যুগে সম্পদশালী ব্যক্তিবর্গ রাষ্ট্রযন্ত্রের সাহায্যে ক্রমশ বিস্তর সম্পত্তির মালিক হয় এবং উৎপাদনের যন্ত্রপাতির ক্রমশ কিছু পরিবর্তনের ফলে তখন এক একজন সম্পদশালী বিরাট বিরাট ভূমি মালিকে পরিণত হয়। এদেরকে সামন্ত প্রভু বলা হতো। এই সকল প্রভু বা জায়গিরদারগণ তাদের ভূমিসহ বিভিন্ন সম্পদ বিভিন্ন নিচু শ্রেণীর গরিব মানুষকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করে এবং তা থেকে তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সম্পদ গ্রহণ করে। এইভাবে অন্য এক শ্রেণীর ভূমিদাসদেরও আবির্ভাব হয়। এই সমাজ ব্যবস্থায় দাসদের কিছুটা ব্যক্তিগত স্বাধীনতা ছিল, কিন্তু শোষণের প্রক্রিয়া এক নতুন রূপ লাভ করেছিল আর শ্রেণী বৈষম্য হয়ে উঠেছিল ব্যাপক। রাষ্ট্রের সকল ভূমির অধিকার এই জায়গিরদারদের হাতে থাকায় তারা রাষ্ট্র ব্যবস্থার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করত। জ্ঞান বিজ্ঞান সাহিত্য দর্শন এসব ক্ষেত্রে ছিল সামন্তপ্রভুদের একচ্ছত্র অধিপত্য। ভূমিদাসদের জ্ঞান চর্চার ক্ষেত্রে বিশেষ নিষেধাজ্ঞা ছিল। এই যুগেও ভূমিদাস ও সামন্তপ্রভুদের মধ্যে ছিল বিরাট সীমাহীন দ্বন্দ্ব এবং সংঘাত। আধুনিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পরবর্তীতে উদ্ভব ঘটে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার। এই সমাজ ব্যবস্থা গড়ে ওঠার ক্ষেত্রেও ছিল ধন উৎপাদনের প্রক্রিয়ার বিশেষ পরিবর্তন। সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় যারা উৎপাদন কাজে নিয়োজিত ছিল তারা তাদের উৎপাদিত অর্থের অধিকাংশই তাদের সামন্ত প্রভু বা জায়গিরদারদের প্রদান করত। এই উভয় শ্রেণীর ব্যবহারের পরে যা অবশিষ্ট থাকত সেই সম্পদ বিনিময় হতো। কিন্তু ভূমিদাসদের অবস্থা বেশি ভালো না থাকায় সামন্ত প্রভুদের সাথে প্রচণ্ড
দ্বন্দ্বময় সম্পর্ক বিদ্যমান ছিল। তবে উৎপাদনের উপকরণ অনেকটা ছিল ভূমিদাসদের নিয়ন্ত্রণে, এবং সেই বিধায় এই সমাজে ভূমিদাসদের কিছুটা মূল্যায়ন অন্তত হতো। কিন্তু পুঁজিবাদী সমাজ ব্যবস্থার উদ্ভবের পর এই ভূমিদাস শ্রেণী রূপান্তরিত হলো সর্বহারা শ্রেণীতে। এরা হয়ে পড়ল অত্যন্ত নিঃস্ব, নিতান্ত কায়িক শ্রম বিক্রয় করে তাদেরকে বেঁচে থাকতে হতো। এই সমাজে তাই দুটি বিবদমান শ্রেণীর জন্ম হলো, তা হচ্ছে পুঁজিপতি বা বুর্জোয়া শ্রেণী এবং সর্বহারা শ্রমিক শ্রেণী। পুঁজিবাদী সমাজ ব্যবস্থার প্রত্যক্ষ কারণ হলো শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের ফলে সমাজের মধ্যে যে সকল বিশেষ পরিবর্তনের সৃষ্টি হয় তা উল্লেখ করা হলো। এক হচ্ছে শিল্প বিপ্লবের ফলে নতুন নতুন যন্ত্রপাতির আবিষ্কার হলো। তাই উৎপাদন ক্ষেত্রে পূর্বে যে সকল যন্ত্রপাতি ব্যবহার হতো তার স্থলে উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহৃত হতে লাগলো। এর ফলে উৎপাদন কাজে পূর্বে যে মাত্রা শ্রম প্রয়োজন হতো তার থেকে ভিন্ন ধরনের শ্রম দরকার হতে লাগলো। শ্রমিকদের মূল্যায়ন কিছুটা কমতে শুরু করলো। যেমন পূর্বেকার সমাজ ব্যবস্থায় একজন তাঁতি তার তাঁত দিয়ে নিজে অধিক শ্রম দিয়ে বস্ত্র তৈরি করত, কিন্তু যন্ত্রচালিত তাঁত কল আবিষ্কার হওয়ার পর একজন পুঁজিপতি অল্প শ্রমিক খাটিয়ে অধিক বস্ত্র উৎপাদন শুরু করল। 2. শিল্প বিপ্লবের ফল দ্বারা নতুন যন্ত্রপাতির আবিষ্কার এবং উৎপাদন কাজে সেগুলোর ব্যবহার শুরু হয়। শ্রমিকদের নিজেদের কাছে যে সকল ছোট যন্ত্রপাতি বা হাতিয়ার ছিল তা হয়ে পড়ল অকেজো। তাদের উৎপাদন কাজে একমাত্র শ্রম বিক্রয় করা ছাড়া আর কোনো গুরুত্ব থাকলো না। 3. নতুন কলকব্জা ও যন্ত্রপাতির মালিক হলো ধনবানরা, কেননা শ্রমিকদের অবস্থা পূর্বেকার সমাজ ব্যবস্থাও এত ভালো ছিল না যে তারা ওই সকল উন্নত মানের যন্ত্রপাতির উদ্ভবের সাথে সাথে নিজেরা কিনে নেবে। তাই সকল যন্ত্রপাতির অধিকার থেকে শ্রমিক শ্রেণী বঞ্চিত হয়। ধনপতিরা তাদের অর্থ দিয়ে নতুন নতুন যন্ত্রপাতি কিনে তা দিয়ে অধিক উৎপাদন করে ক্রমশ অনেক বড় পুঁজিপতিতে পরিণত হয়। 4. নতুন যন্ত্রপাতি ব্যবহারের ফলে শিল্প কারখানায় চেহারা বদল হতে থাকে। ক্রমশ বৃহৎ থেকে বৃহত্তর শিল্প কারখানায় উদ্ভব হতে থাকে। এক একটি শিল্প কারখানায় অনেক শ্রমিক নিয়োগ হতে থাকে। এই অবস্থায় উৎপাদন ব্যবস্থা একটি সামাজিক ব্যাপারে পরিণত হয়। কিন্তু উৎপাদনের উপকরণ হিসেবে মূলধন, যন্ত্রপাতি ইত্যাদির মালিক হন পুঁজিপতিরা এবং এর দ্বারা উৎপাদিত পণ্যের লাভের অর্থ হয় একান্তই তাদের। শ্রমিকরা পায় নিতান্তই পারিশ্রমিক, যাতে কোনো মতে তাদের জীবন টিকিয়ে রেখে আবার শ্রমের যোগান দিতে হয়। 5. পুঁজিপতিরা ক্রমশ অধিক লোভী হয়ে ওঠে। তার আরও বেশি অর্থের মালিক হতে চায়। তারা একচেটিয়া ব্যবসা করার চেষ্টা করে। এই জন্য তারা বিভিন্ন পণ্যদ্রব্য ব্যাপক হারে উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে ক্রমে যৌথ কারবার শুরু করে এবং তাদের উৎপাদন প্রক্রিয়াকে ঝড়ের গতিতে গতিশীল করে। 6. উৎপাদন ও বাজারজাতকরণের কাজে অত্যন্ত উদ্গ্রীব এই মালিক শ্রেণী বা পুঁজিপতিরা তাদের অর্থের জোরে রাষ্ট্রের আইন কানুন এবং সুযোগ সুবিধা কিনে নেয়। ফলে সমাজে তাদের প্রতিপত্তি আরও বেড়ে যেতে থাকে। তাদের এইসব জোর ব্যবহার করেও তারা তাদের ব্যবসা বাণিজ্য জোরদার করে। 7. উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে সীমাহীন উচ্ছৃঙ্খলতার কারণে মাঝে মাঝে উৎপাদিত পণ্যের পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত হয়ে ওঠে। তখন প্রয়োজন বুঝে পুঁজিপতিগণ পণ্যের মূল্য না কমিয়ে উৎপাদিত পণ্য নষ্ট করে দিয়েও বাজার ঠিক রাখে। 8. মাঝে মাঝে বড় বড় শিল্প কারখানার ব্যাপক উৎপাদন এবং তাদের অনুসৃত বিশেষ পলিসির কারণে ছোট বা মাঝারি অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। এছাড়া কোনো কোনো বড় শিল্প প্রতিষ্ঠানও তাদের উৎপাদিত পণ্যের ঠিকমতো বাজার দর না পাওয়ায় তারা তাদের শিল্প কারখানা বন্ধ করে দেয়।
শিল্প কারখানা এভাবে বন্ধ হয়ে পড়ায় শ্রমিকরা বেকার হয়ে পড়ে, তখন মাঝে মধ্যে পুঁজিপতিরা অল্প শ্রমে বিভিন্ন কাজে তাদের ব্যবহার করে থাকে। 9, শিল্পপতিরা তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের জন্য শুধু রাষ্ট্রকে নয়, সারা বিশ্বের উপর প্রভাব বিস্তার করতেও তারা অনেক সময় উৎসাহিত হয়ে ওঠে। ফলে আন্তর্জাতিক প্রচার মাধ্যমে বিভিন্ন কূটনৈতিক তৎপরতা, এমনকি আগ্রাসী তৎপরতা তারা চালিয়ে যেতে থাকে। এই জন্য মার্ক্সবাদ দেখাতে চেষ্টা করে যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আগ্রাসন ও সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে থাকে। এভাবে মার্ক্সবাদ দেখাতে চেষ্টা করে যে আধুনিক যুগে পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতেই শ্রেণী সংগ্রাম একটি চরম বৈরতায় পৌঁছায়। শ্রমিকদের উপর মালিকদের নির্যাতন এই সমাজ ব্যবস্থায় সবচেয়ে বেশি হয়। ফলে শ্রমিক শ্রেণী তাদের নিজেদের অস্তিত্বের জন্য পুঁজিপতি মালিকদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। প্রতিষ্ঠিতব্য নতুন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। মার্ক্সবাদী দর্শনের রাজনৈতিক তথা চূড়ান্ত প্রায়োগিক উদ্দেশ্য হল একটি নতুন সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এবং মার্ক্সবাদ এই ব্যবস্থাকে তৈরি করতে চায় ঠিকই, কিন্তু এটি কোনো চাপিয়ে দেওয়ার ব্যাপার নয়। মার্ক্সবাদ দেখাতে চায় যে এটি ঘটতে বাধ্য, অর্থাৎ সমাজ তার দ্বান্দ্বিক গতির কারণে এই নতুন সাম্যবাদী সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার দিকেই এগিয়ে চলছে, এবং ইতিহাসের দ্বান্দ্বিক পথ ধরে তা একদিন এই পরিবর্তনই সূচিত করবে। প্রয়োজনে সেই প্রক্রিয়াটিকেই ত্বরান্বিত করা। অর্থাৎ মার্ক্সবাদীরা অনেক যেটা বলেছেন যে মার্ক্সবাদীরা পূর্ববর্তী বস্তুবাদী দার্শনিকদের এই বলে সমালোচনা করেন যে তারা সমাজ পরিবর্তনের কথা বলে গিয়েছেন, কিন্তু সমাজ পরিবর্তন হবে, কিন্তু সেই পরিবর্তনকে ত্বরান্বিত করাই হবে প্রকৃত দার্শনিকদের কাজ। কিন্তু মার্ক্সবাদীরা বলে যে পুরাতন দার্শনিকরা জগৎকে শুধু ব্যাখ্যাই করেছেন, কিন্তু জগৎকে পরিবর্তন করার ক্ষেত্রে কোনো প্রকার বাস্তব পদক্ষেপ তারা নেননি। তাই মার্ক্সবাদ জগতের এই পরিবর্তন প্রক্রিয়ায় সাহায্য করতে চেয়েছে। সমাজে শ্রেণী বৈষম্য সঠিকভাবে চিহ্নিত করে, শ্রেণী শোষণের কারণ চিহ্নিত করে মার্ক্সবাদ একটি শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায়। সেই শোষণমুক্ত শ্রেণীহীন সমাজ ব্যবস্থা হলো প্রতিষ্ঠিতব্য নতুন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। অর্থাৎ সমাজে যে শ্রেণী বৈষম্য হয়েছে সেটা একসময় শ্রেণী বৈষম্যের কারণে সমাজে পরিবর্তন হয়। নতুন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে শ্রমিক শ্রেণীর বিপ্লবের মাধ্যমে। এই বিপ্লব সমাজের আমূল পরিবর্তন করে দেবে। সমাজের নিম্ন স্তর থেকে সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই বিপ্লব কার্যকর হবে। পুঁজিপতিদের শোষণ যন্ত্র হিসেবে যে সকল দাবিদারি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে তা পরিবর্তন করে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই এই শ্রেণীহীন আধুনিক সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে কার্ল মার্ক্সবাদীরা আশা পোষণ করে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।